প্রিয় দর্শক, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় অর্থনীতি কোন পথে। আর এই আলোচনা এগিয়ে নেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আমরা একজন বিজ্ঞ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের স্টুডিওতে এসছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি জনাব আশরাফ আহমেদ। আর এই আলোচনায় এগিয়ে নিতে সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। ফিরছি আলোচনায়। জনাব আশরাফ আহমেদ, আমরা আমাদের অর্থনীতির যে অবস্থা আমরা দেখছি, বিশেষ করে বিগত যে রাজনৈতিক সরকারের আমলে আমরা যে অবস্থাটি দেখছিলাম, গত বেশ কয়েক বছর ধরে আমাদের অর্থনীতিতে একটি চরম টানাপোড়েন চলছিল। তো সেই জায়গা থেকে যখন অন্তর্বর্তী সরকার এলো একটি জুলাই বিপ্লবের মধ্য দিয়ে, তারপর মানুষের মধ্যে একটি আশার সঞ্চার হয়েছিল যে এবার বোধহয় অর্থনীতি ঘুরে দাঁড়াবে। এবং সরকারের পক্ষ থেকেও আমরা বিভিন্ন পর্যায় থেকে দেখলাম যে অর্থনীতিকে সামর্থ্য করতে বা শক্তপোক্ত করতে এবং দেশের যে রাজনৈতিক বা রাষ্ট্রীয় কাঠামোগুলো যেগুলো ভেঙে পড়েছিল সেগুলোকে মেরামত করা সহ আর্থিক খাতের বিভিন্ন পর্যায়ে সরকার বেশ কিছু উদ্যোগ আমরা নিতে দেখেছি বা বলতে শুনেছি। আসলে আমাদের অর্থনীতি এই অন্তর্বর্তীকালীন সরকারের এই 10 মাস গড়িয়ে গেছে, তো এর মধ্যে বিগত সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের সময় আমাদের এই অর্থনীতি, এই দুটিকে কিভাবে আপনি পর্যালোচনা করবেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, গত পরশুদিন IMF তার লাস্ট যে ঋণের কিস্তিটা ছাড় করার সময় বাংলাদেশের ইকোনমি নিয়ে একটা অবজারভেশন দিয়েছে। সেখানে স্পষ্টত 4টা জিনিস মেনশন করা আছে। এক নাম্বার হচ্ছে যে আমাদের যে এই মুহূর্তে আমাদের যে ম্যাক্রো ইকোনমিক পলিসির কারণে কিন্তু আমরা আসলে ইকোনমি খুব একটা ভালো অবস্থায় নেই। একটা লো ইনভেস্টমেন্টের সিনারিও, লো গ্রোথ সিনারিওতে পৌঁছে গেছি আমরা। আপনি যদি দেখেন যে গত এক বছরে আমাদের গ্রোথ, টার্গেট গ্রোথ যেটা IMF এস্টিমেট করছে অ্যাবাউট 3.2 থেকে 3.8%, এটা আসলে আমার দেখা মতে প্রায় 4 দশকের মধ্যে সর্বনিম্ন। এবং এটা হওয়ার পেছনে, এবং এটাও যদি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে 3.2 যদি গ্রোথ হয় তাহলে সেটা আমাদের জন্য আসলে সুখবর। কারণ অনেকগুলো ইন্ডিকেটর আছে যেগুলোতে আমরা দেখছি যে বিশেষ করে ম্যানুফ্যাকচারিং খাতে একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এটার অনেকগুলো কারণ আছে, একটু পরে একটা একটা করে বলি আমরা। কিন্তু তার আগে যেটা দেখুন যে IMF এর আরও 3টা ইস্যু আছে। এক হচ্ছে রাজনৈতিক অনিশ্চয়তা। একটু খেয়াল করে দেখেন যে 6 মাস আগেও এই IMF এরই যেটা ছিল যে রাজনৈতিক অস্থিরতা থেকে আমরা অনিশ্চয়তায় পৌঁছেছি। এটা আমি মনে করি একটা উন্নয়ন। সেকেন্ড এন্ড থার্ড যে ইস্যুগুলো ছিল সেটা হচ্ছে যে এক নাম্বার একটা বৈশ্বিক পরিস্থিতিতে IMF যেটা বলছিল যে রাজনৈতিক অস্থিরতা, সেখান থেকে কি আমাদের উত্তরণ ঘটেছে? সেখান থেকে আমরা উত্তরণ ঘটে এখন রাজনৈতিক অনিশ্চয়তায়, আরো একটা হচ্ছে অস্থিরতা, আরেকটা হচ্ছে অনিশ্চয়তা। অস্থিরতা হচ্ছে আপনি কি অবস্থায় আছেন এটাই আপনি ঠিক স্টেবল না, ইউ আর আনস্টেবল, ইউ আর নাও আনসার্টেন যে আপনি কোন দিকে যাবেন, আপনি কিছুটা স্ট্যাবিলাইজ করেছেন। সেই কারণে আমি বলছি এটা একটা উত্তরণ। মানে এটা গত যদি আপনি দেখেন যে মার্চ মাসে IMF যখন আমাদের আগের যেটা ফোরকাস্টে চেঞ্জ করেছিল তাদের সেক্ষেত্রে সেকেন্ড ওদের, আমি যদি ওই ইয়েতেই যাই, যে সেকেন্ড যে ইস্যুটা হচ্ছে যে ম্যাক্রো অ্যান্ড ফিসকাল পলিসি, এবং থার্ড যে ইস্যুটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের বৈশ্বিক বাজারে আমাদের একটা এক্সপোর্ট ডিপেন্ডেন্স আছে। ওইখানে আসলে ট্যারিফ ওয়ারের কারণে অনেক ধরনের চেঞ্জেস ঘটবে, সেটাতে বাংলাদেশ এফেক্টেড হবে। ফোর্থ যে ইস্যুটা হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টরে কিছু দুর্বলতা আছে। আমি মনে করি যে একটু প্রত্যেকটা পয়েন্টের একটু এক্সপ্লেন করি। দেখুন, আমরা কিন্তু গত 18-19 মাস ধরে একটা ভয়াবহ রকমের কঠিন সংকোচনমূলক মুদ্রানীতির ভিতরে আছি। আমাদেরকে ইন্টারেস্ট রেট বাড়িয়ে 9 থেকে 15% করা হয়েছে, কিন্তু ইন্টারেস্ট রেট বাড়ানোর থেকেও যেটা আরো বড় চাপ ক্রিয়েট করেছে সেটা হচ্ছে যে ব্যাংকিং সেক্টরের লিকুইডিটি খুব ড্রাস্টিক্যালি কমে আসছে, যে কারণে দেখা যাচ্ছে যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ আপনার 3 থেকে 7%-এর বেশি লেভেলে গ্রো করতে পারছে না। এটার একটা কনটেক্সট আছে, সেটা হচ্ছে দেখুন
আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট মানে ব্যবসায়ীদের জন্য কিংবা ম্যানুফ্যাকচারিংয়ের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে একটা বড় চাঙ্ক আসলে আমাদের ইম্পোর্ট ফাইন্যান্স করার জন্য। এখন 2 বছর আগে 2022 সনে কিংবা 3 বছর আগে 2022 সনে যেটা আমরা 85 টাকা পার ডলার ধরে যেটা ইম্পোর্ট করতাম, সেই সেম ইম্পোর্ট করতে এখন $37 37 টাকা বেশি লাগছে, 122 টাকা লেভেলে। 122 টাকা, মানে রাফলি আপনার 40%-এর মতো আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বেড়ে গেছে। সেক্ষেত্রে আপনি যদি ওয়ার্কিং ক্যাপিটাল গ্রোথ যদি মাত্র 7% হয়, তার মানে হচ্ছে আমার এফেক্টিভলি আমার ওয়ার্কিং ক্যাপিটাল সাপ্লাই 30% মতো কমে গেছে। মানে হচ্ছে যে আমার যে প্রোডাক্টিভ ক্যাপাসিটি তার হয়তো বা মানে 2022-এর তুলনায় আমি হয়তো বা 60 থেকে 70%-এর বেশি প্রডিউস করতে পারছি না। এবং এটা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে অ্যাক্রস দ্য বোর্ড যদি আপনি দেখেন দৃশ্যমান, এটা দৃশ্যমান। এবং এটার আরো ম্যাক্রো ইকোনমিক সিনারিওতে আরো অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। দেখুন, আমাদের একদিকে যেমন ডিমান্ড যখন বেড়ে গেছে, মানে ইনফ্লেশন যখন বেড়ে গেছে, তখন আমাদের ডিমান্ড কমে গেছে। আপনি যদি এফএমসিজি কিংবা ম্যানুফ্যাকচারিং বিল্ডিং প্রোডাক্ট সেক্টরের যে লিস্টেড কোম্পানিগুলো আছে এগুলোর পারফরমেন্স দেখেন, সব কটাতে দেখা যাচ্ছে যে সেলস ড্রপ করছে কিংবা খুব বেশি হলে ফ্ল্যাট লাইন করছে। যেখানে আপনার ইনফ্লেশন মানে নন ফুড ইনফ্লেশন 10%, সেখানে আসলে 1% গ্রোথ কিংবা 0% গ্রোথ মানে হলে এফেক্টিভলি আপনার 10% কমে গেছে। রাইট। সো এই যে এই মানে নানামুখী চাপ যেটা, এটার ফলেই কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যে ইনভেস্টমেন্ট যেটা আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট যেটা, সেটা কিন্তু প্রায় খুবই সিগনিফিকেন্টলি কমে গেছে। সিগনিফিকেন্টলি কমে গেলে এটার সাইড এফেক্ট হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট গ্রোথ হবে না। এমপ্লয়মেন্ট না হলে আমাদের কিন্তু বাড়ে, আপনার কর্মসংস্থান কমে যায়। কারণ প্রত্যেক বছর কিন্তু আমাদের লেবার সাপ্লাই বাড়ছে, প্রত্যেক বছর বেকারত্ব বেড়ে যাচ্ছে। প্রত্যেক বছর কিন্তু আমাদের প্রায় 20-22 লাখ লোক কর্মক্ষেত্রে প্রবেশ করেন, কিন্তু সেক্ষেত্রে যদি কর্মসংস্থান যদি না বাড়ে তখন বেকারত্ব বাড়ে। মানে আনএমপ্লয়মেন্ট 2 মিলিয়ন রেটে বাড়বে। সো আমাদের জন্য সবচেয়ে বড় শঙ্কার জায়গাটা হচ্ছে এটা। এবং এটার সাথে কিন্তু আমি সরাসরি আমাদের যে ম্যাক্রো ইকোনমিক পলিসি, আমাদের যে মনিটারি পলিসি এবং আমাদের যে ফিসকাল পলিসি, দুটোকে আমি যোগ করবো। ফিসকাল পলিসির ব্যাপারে আপনি যদি বাজেটে দেখেন এই বছরে, আপনি দেখবেন যে আমাদের যে ইনভেস্টমেন্টস, আমাদের এই অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান ইনভেস্টমেন্ট যেটা, এটা ড্রাস্টিক্যালি কমিয়ে দেওয়া হয়েছে। এটা কমিয়ে দেওয়ার কারণটা কি? কমিয়ে দেওয়ার কারণটা হচ্ছে যাতে আমাদের বাজেট ডেফিসিট কমে যায়। ডেফিসিট কমলে আশা হচ্ছে যে সরকার কম ঋণ নিতে হবে, সরকার কম ঋণ নিলে মুদ্রাস্ফীতি কমবে। আমরা সেটি দেখলাম যে ঘাটতি বাজেটের যে আগের বাজেটে যেটি ছিল, কারেন্ট ফিসকালে যেটি ছিল, সেটি নেক্সট ফিসকালে আপনার ঘাটতি বাজেটটা টেনে ধরা হয়েছে। এখানে কিন্তু আবার অন্য আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে দেখুন, আপনি ঘাটতি কমানোর চেষ্টা করছেন, ঘাটতি কিন্তু মোট অ্যামাউন্টটা কমেনি খুব একটা, কিন্তু আমাদের পার্সেন্টেজ অফ জিডিপিতে কিছুটা হলে খুব স্লাইটলি কমেছে। কিন্তু এই যে এই কাজটা করার এটা কিন্তু একটা মানে কস্ট আছে। কস্টটা হচ্ছে আপনি যদি এডিপি কমিয়ে দেন তাহলে নির্মাণ শ্রমিকরা বেকার হয়। নির্মাণ শ্রমিক বেকার হলে তারা কিন্তু একটা বড় অংশ, নির্মাণ শ্রমিকদের একটা বড় অংশ কিন্তু দারিদ্র্যসীমার ঠিক ওপরে আছেন, এবং তাদের কিন্তু জবগুলো কিন্তু পার্মানেন্ট না, কনস্ট্রাকশন রিলেটেড জব। সো একটা বড় অংশ কিন্তু দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারেন। আমরা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক যে ফোরকাস্ট করছে যে দারিদ্র্যসীমার অতি দারিদ্রতে আরো 30 লক্ষ লোক যোগ হতে পারে, এই নাম্বারটা হয়তো বা তার সাথে অ্যাড হবে। আবার যে কারণে এটা বলছিলাম যে দেখুন, এই অন্য এন্ডে এই একই বাজেটে আপনি দেখবেন যে আপনার একটা রাজস্ব ব্যয় যেটা, রেভিনিউ এক্সপেন্ডিচার যেটা, সেখানে কিন্তু 5% বাড়ানো হচ্ছে। ইউজুয়ালি যেটা হয় যে রাজস্ব ব্যয় বাড়ালে সরাসরি আপনার মুদ্রাস্ফীতি হয়, এবং এইটা মানে আমি আসলে এর ব্যত্যয় ঘটতে কখনো দেখিনি। তার মানে কি, আপনি একদিক দিয়ে নির্মাণ শ্রমিকদের কর্মসংস্থান কমিয়ে দিচ্ছেন, অন্যদিকে আপনি সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়াচ্ছেন অথবা তাদের সংখ্যা বাড়াচ্ছেন। আমি এখানে একটু আপনাকে অ্যাড করতে চাই, সেটা হলো যে আপনি যেটি বলছেন যে নির্মাণ শ্রমিকদের, আপনি উন্নয়ন বাজেটের কথা বলছেন যে উন্নয়ন বাজেট কমিয়ে দিয়েছে। আমরা যেটা গত 15 বছরে যে চোরতন্ত্রের অর্থনীতি, লুটেরা অর্থনীতি যেটি দেখেছি, যেখানে 1000 কোটি টাকার প্রকল্প সেখানটাতে 10,000 কোটি টাকা ব্যয় হয়েছে, তো সেটিকে যদি আপনি এখানটাতে ক্যালকুলেট করেন, মাইনাস করেন, যে সেটি যদি কোনো মেকানিজমে ওই চুরি বা লুটতরাজ ওটি বন্ধ করা যায়, তাহলে সেখানে বেকারত্ব বাড়বে কেন? উন্নয়ন কর্মকাণ্ড কমবে কেন? আপনাকে খুব সহজ বাংলায় বলি যে দেখুন, আপনি একটা ভুল করছেন, যে আপনি মনে করছেন যে এডিপিতে যেটা খরচ হয় তার পুরোটাই লুট হয়ে যায়। না, পুরোটা একটা যাই হোক, একটা এখন ইস্যুটা হচ্ছে যে আপনি ওই টাকাটা আসলে কোথায় যায়।
আপনি দেখুন যে আপনি যে লক্ষ লক্ষ নির্মাণ শ্রমিককে যে আপনি এমপ্লয় করছেন, সেই টাকাটা কোত্থেকে আসছে? সেই টাকাটা আসছে আপনার এডিপির থেকে। এডিপি থেকে কত পার্সেন্ট নির্মাণ শ্রমিকদের কাছে যাচ্ছে সেটার কিন্তু একটা হিসাব আছে। আপনি যদি পাবলিক এক্সপেন্ডিচারের এফিসিয়েন্সির কথা বলেন, আপনি যদি জিরো পিলফারেজ চান, তাহলে একমাত্র রাস্তা হচ্ছে জিরো এক্সপেন্ডিচার। আপনি শূন্য করে দেন, কোনো এক্সপেন্ডিচার করেন না সরকারের, কোনো চুরি চামারি কিছু হবে না প্রক্রিউরমেন্টে, এটা সম্ভব না। দ্যাট ইজ নট দ্য ওয়ে। কারেক্ট। ইস্যুটা হচ্ছে আপনাকে এক্সপেন্ডিচার এফিসিয়েন্সি বাড়াতে হবে। এটার সাথে আপনি বাজেটারি অ্যালোকেশন কত করবেন এটার কোনো সম্পর্ক নেই। আপনার ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি আজকে যদি এমন কিছু করতে পারেন, ম্যাজিক করতে পারেন যে আপনার পিলফারেজ কমে যাবে, এফিসিয়েন্সি বেড়ে যাবে, সেক্ষেত্রে আপনার অনেক ইম্প্যাক্ট অনেক বেশি হবে। আপনার 100 টাকা বাজেট দিলে আপনার ওখানে যতখানি ইকোনমিতে ইম্প্যাক্ট হতো, সেটা আপনি যত এফিসিয়েন্সি বাড়াবেন ইম্প্যাক্ট তত বাড়বে। ইস্যুটা কিন্তু আপনি যদি ওইখানে কাজ না করে আপনি সিম্পলি টোটাল বাজেটটা কমিয়ে কিংবা বাড়িয়ে দেন, একই রেটে ইম্প্যাক্ট হবে। সো এই ডিবেটটার সাথে আসলে এই দুটো ডিবেট একসাথে করার কোনো দরকার আছে বলে আমি মনেই করি না। কারণটা হলো একটা হচ্ছে আপনার প্রক্রিউরমেন্ট প্রসেস নিয়ে কি কাজ করবেন তার উপরে, আরেকটা হচ্ছে আপনার বাজেটারি অ্যালোকেশন। সো এই দুটোকে মিলিয়ে ফেললে আসলে আমার মনে হয় না সেই সুখকর জায়গায় আমরা যেতে পারবো, আপনি সেটা বলছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যে বাজেটটা আমরা যদি বলে থাকি যে 10 টাকা আপনি বাজেট কোনো জায়গায় নির্ধারিত করেছেন বা নির্দিষ্ট করেছেন, সেখান থেকে যদি আপনার কাজটা 10 টাকাতেই সম্পন্ন হওয়া সম্ভব, সেখানটাতে যে শ্রমিক কাজ করবে, আবার সেখানটাতে 10 টাকার জায়গায় 15 টাকা করলেন, তো 5,000 টাকা, 5 টাকা ওখান থেকে গ্যাপ, ওটি অন্য জায়গায় চলে গেল। আপনার শ্রমিক, আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনি এই যে এই এফিসিয়েন্সির লেভেলটা যে কতখানি মানে আপনি এফেক্টিভনেস কতখানি বাড়াতে পারবেন, সেটার সাথে বাজেটারি অ্যালোকেশনের কোনো সম্পর্ক নেই। বাজেটারি অ্যালোকেশনে আপনাকে ধরে নিতে হবে যে আপনি যেই এফিসিয়েন্সিতে কাজ করছেন সেটাতে করবেন, কিংবা আপনি হয়তোবা এই বছরই এমন কিছু একটা করবেন যাতে এই এফিসিয়েন্সি বাড়বে। এবং সেটা করতে গেলে আপনাকে কিন্তু যেহেতু বাজেটটা হচ্ছে আপনার জুলাই থেকে জুন পর্যন্ত, আপনি যদি জুন 30 মধ্যে আপনি যদি এই সংস্কারগুলো কমপ্লিট না করে থাকেন তাহলে এটা হবে না। না, ধন্যবাদ। আমি আপনাকে আরেকটি বিষয় এটার সাথে অনেকটা কাছাকাছি বলি, সেটি হলো যে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা অনেকগুলো কথা, আমাদের যারা উন্নয়ন সহযোগী আছেন, আপনি IMF-এর কথা বলছিলেন, আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কথা বলি, IMF-এর কথা বলি, সহ যারা জাইকার কথা বলি, এরা যারা আছে তারা সবসময় এই এফিসিয়েন্সির উপরে, গুড গভর্নেন্সের উপরে বেশ জোর দিয়ে থাকেন। আরও সংকট আছে, কিন্তু এই সক্ষমতা বাড়ানো কি খুব চটজলদি কোনো উপায় আছে যে আপনি? অফকোর্স আছে, কিন্তু সেটা আপনি করতে পারবেন কিনা সেটা হচ্ছে বড় একটা ইস্যু। কারণ দেখুন, আমাদের যে প্রক্রিউরমেন্ট প্রসেস, এই প্রসেসের রিফর্মে যদি আপনি যেতে চান, আপনাকে অনেকগুলো জায়গায় হাত দিতে হবে। রুলস তৈরি করাটা, প্রসেস তৈরি করাটা এমন কিছু অস্বাভাবিক কাজ না, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করতে গেলে আপনার যেই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো লাগে সেইখানে একটা বড় ফোকাস করতে হবে। মানে ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্ট্রাকচারটা কিন্তু সংস্থার যেটা চার্জ করতে হবে কাজ, এটা কী করতে হবে এটা অনেকেই জানে, কিন্তু সেটা করতে গেলে আর যেই কাজগুলো করতে হয় সেটা সবসময় সম্ভব হয় না। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এইটা। বাট আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি যে এই ডিসকাশনটা যখনই আপনি করছেন যে কত টাকা ট্রান্সফার্ড আউট হচ্ছে, কত টাকা পিলফারেজ হচ্ছে, আপনি কিন্তু মূল বিষয়টা থেকে সরে যাচ্ছেন। ইস্যুটা হচ্ছে আপনাকে যদি আপনি যদি ইকোনমিতে যদি আপনি ইনভেস্টমেন্ট না করেন, আপনার গ্রোথ হবে না। না, সেটি তো ইনভেস্টমেন্টের ব্যাপারে আসলেন। আপনি উন্নয়ন বাজেটের ব্যাপারে আপনি যেটি বলছিলেন, আমরা সেই আলোচনায় আবার যাব, কিন্তু আমি আরেকটি বিষয় আপনি আসতে চাই। আপনি কর্মসংস্থানের কথা বলছিলেন, আপনি শুরুতেই বলছিলেন যে আমাদের ক্যাপিটাল ইনভেস্টমেন্টের কথা যেটি বলছিলেন। আসলে আমরা যেটা দেখলাম যে ডলার সংকটের কথা বলছেন আপনি, 37 টাকা যোগ হচ্ছে, তো ডলারের একটি তীব্র সংকট হয়েছিল এবং ব্যাংক ব্যবস্থাতে আমরা দেখলাম 9-6 করে কিছুটা সাপোর্ট দেওয়ার কথা, একটা উদ্যোগ নেওয়া হয়েছিল বিগত সরকারের সময়। সেটি কতটা ইফেক্টিভ হয়েছে, তার প্রেক্ষিতে কতটা ইনভেস্টমেন্ট হয়েছে আমরা সেটা জানি, কিন্তু এই 9-6 থেকে এখন যে 15% ব্যাংক সুদ যেটি এসে দাঁড়িয়েছে, এবং
ডলারের রেট তখন যে ভোলাটাইল এবং ডলার পাওয়া যাচ্ছিল না, আপনাদের মতো ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বড় উদ্যোক্তারা বলছিলেন হাজার চেষ্টা করেও তারা এলসি খুলতে পারছে না। তো সেই জায়গা থেকে তো এখন দেখছি যে ডলার সংকটটা কেটে গেছে। আপাতত আমরা যেটা দেখছি রিজার্ভ একটি ভালো অবস্থানে গিয়ে পৌঁছচ্ছে, ক্রমেই এগোচ্ছে, রেমিটেন্স প্রবাহ বাড়ছে। তো সে অবস্থায় আপনার ইনভেস্টমেন্ট, আপনি ক্যাপিটাল মেশিনারি যে ইম্পোর্ট বলেন বা শিল্পের গ্রোথ বলেন, সেটিকে কিভাবে দেখছেন? একটু ভেঙে ভেঙে জবাব দিতে হবে আপনাকে। প্রথমে আসি ডলার সংকটের মূল সোর্সটা নিয়ে। দেখুন, আমাদের ডলার সংকট যেটা আমরা বলি সেটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। সেটা হচ্ছে যে 2021 নাগাদ আমাদের রাফলি আমাদের যে ট্রেড পেয়েবলস, মানে হচ্ছে আমরা বিভিন্ন সময় ইম্পোর্ট করেছি ডেফার্ড, তার দায় শোধ করতে, না দায় শোধ না, এইটার আউটস্ট্যান্ডিং অ্যাবাউট $40 বিলিয়ন পৌঁছে গেছিল। এখানে একটা ডেটা গ্যাপ আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক আসলে এক্স্যাক্টলি এই আউটস্ট্যান্ডিংটা কত এটা রিপোর্ট করেন না তাদের কোনো রিপোর্টে। তারা যেটা রিপোর্ট করেন সেটা হচ্ছে বাংলাদেশি ব্যাংকগুলো কত এই খাতে কত টাকা অ্যাডভান্স করেছেন যখন, এবং এই যে এই $40 বিলিয়ন এটা কিন্তু প্রায় পুরোটাই ছিল অন অ্যান এভারেজ অ্যাবাউট, তখন আপনার সোফার, যেটা আমরা লাইবরের কিংবা ইন্টারন্যাশনাল বেঞ্চমার্ক বলি, সোফার রেট ছিল 0.5% লেভেলে। সো মোটামুটি আমাদের জন্য 4-4.5% লেভেলে টোটাল বরোইং কস্ট ছিল। এপ্রিল মাসে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে আপনার ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হলো, এপ্রিল মাসে আপনার মোটামুটি সমস্ত সেন্ট্রাল ব্যাংকই একটা একটা করে আপনার ইন্টারেস্ট রেট বাড়ানো শুরু করলো, স্টার্টিং উইথ US ডলার, এবং এটা বাড়তে বাড়তে 0.5 থেকে বাড়তে বাড়তে এটা 5% লেভেলে পৌঁছে যায়। যখন এই ট্রেন্ডটা শুরু হলো তখন কিন্তু বাংলাদেশি প্রাইভেট সেক্টর ডিসাইডেড, না আমাদের জন্য তো আসলে আর ডেফার্ড পেমেন্ট এলসিতে ইম্পোর্ট করাটা ফিজিবল না, তাহলে কি করব, কালকে থেকে আমরা আর ডেফার্ড পেমেন্ট এলসি খুলবো না। এবং ফলে যেটা হলো, এই যে $40 বিলিয়ন যে আমাদের একটা ট্রেড ক্রেডিট ছিল, এই ট্রেড ক্রেডিটটা কিন্তু আমরা 2022-23 এই 23 টু অ্যান এক্সটেন্ট 24 পর্যন্ত টেনেছি, আমরা মোটামুটি পুরোটা পে অফ করে দিয়েছি। এই যে $40 বিলিয়ন এক্সট্রা লোন লাইন যেটা আমাদের ছিল, $40 বিলিয়ন কিন্তু প্রায় আমাদের ব্যাংকিং সিস্টেমের 25% লেভেলে। সো এটা কি হলো, যে এই ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা তো আমাদের হাওয়া হয়ে যায়নি। এই রিকোয়ারমেন্টটা কি হলো, আপনার এই ডলার ফান্ডিং থেকে আমরা এটা চলে আসলো বাংলাদেশ টাকা ব্যালেন্স শিটে ব্যাংকগুলোর। ফলে দেখা যাচ্ছে যে ব্যাংকগুলো যেখানে সারপ্লাস লিকুইডিটি ছিল, এই সারপ্লাস লিকুইডিটিটা এই ট্রেড ক্রেডিটের এই ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টের কারণে অ্যাবজর্ব হয়ে গেল, এবং হঠাৎ করে দেখা গেল যে ব্যাংকিং সিস্টেমে একটা তীব্র একটা তারল্য সংকট তৈরি হয়েছে টাকায়। একই সাথে ডলারের যেটা হচ্ছে, আপনি $40 বিলিয়ন পে ডাউন করার চেষ্টা করছেন, আপনার কিন্তু সারপ্লাস কিন্তু $40 বিলিয়ন না। সো ফলে যেটা হচ্ছে, আপনি এটা এবং এটা অন্য কোনোখান থেকে আপনি ফাইন্যান্সও করতে পারছেন না। ফলে দেখা গেল যে সরকার যখন তার নিজের ইম্পোর্ট পেমেন্ট করার জন্য ডলার খুঁজছে, তখন দেখা যাচ্ছে যে সরকার বিভিন্ন জায়গায় ডলার লোন নিচ্ছে। আপনি যদি দেখেন আমাদের গত 3-4 বছরে প্রায় ডলারের বরোইং প্রায় $15 থেকে $20 বিলিয়ন মতো বেড়েছে। নেট আর একটু কম, বিকজ আমরা পে অফও করেছি। সো এটার ইম্প্যাক্ট হচ্ছে, আপনি যে ডলার সংকটের কথা বলছেন, এটার সাথে কিন্তু আসলে এই ট্রেড ক্রেডিটের ট্রান্সফারটা আসলে ইজ দ্য সবচেয়ে বড় নিয়ামক। আচ্ছা, এইটা তো গেল আপনার ডলার সংকটের গল্প। এখান থেকে কিন্তু যেহেতু ডিভ্যালুয়েশন হয়, ডিভ্যালুয়েশনের ফলে একটা বড় ধরনের একটা লস ক্রিয়েটেড হয় কর্পোরেট ব্যালেন্স শিটগুলোতে, এবং আমাদের যে কর্পোরেট প্রাইভেট সেক্টরের যে ক্যাপিটাল বেস সেটা কিন্তু এই লসটার কারণে অনেকখানি ছোট হয়ে আসে। আপনি যদি সিম্পলি হিসাব করেন যে আপনার ডলার এক্সচেঞ্জ রেটের কারণে আমাদের যে, এবং এটার সাথে সাথে আরও 2-3টা জিনিস অ্যাড হয়, যেমন ডলার সংকটের কারণে যখন আপনার জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়া শুরু করলো, দেখা গেল যে আমরা একটা প্রোডাকশন ক্যাপাসিটি কমে যাচ্ছে, আবার একই সাথে এবং ইনফ্লেশন হয়ে হচ্ছে, খাদ্যদ্রব্যের দাম বাড়ছে। এই সব মিলিয়ে কিন্তু যখন আমরা ওভার পিরিয়ড অফ 3 years আমরা এখন যে সিচুয়েশনে আছি, সেখানে দেখা যাচ্ছে যে গত 18 মাসের মুদ্রানীতির কারণে আমাদের কিন্তু ব্যাংকিং সিস্টেমের লিকুইডিটি বাড়ছে না। আমরা কিন্তু ইন্টারেস্ট রেটও বাড়িয়েছি এবং লিকুইডিটিও কমে গেছে। ফলে যেটা হচ্ছে যে এখন যে নতুন করে যে আপনি ইনভেস্টমেন্ট করবেন, সেটা কিন্তু সম্ভব হচ্ছে না প্রাইভেট সেক্টরের পক্ষে। আমরা আবার আসবো আলোচনায়। প্রিয় দর্শক, আমাদের আলোচনা আমরা একটি ব্রেক নেব এখন। ব্রেকের পরে আমরা আবার ফিরে আসব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমসে। আমাদের অতিথি রয়েছেন আমাদের সাথে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আশরাফ আহমেদ। আমরা যে আলোচনায় ছিলাম জনাব আশরাফ, যে আসলে আমাদের যে ইনভেস্টমেন্ট বা আমাদের যে আপনি যেটি বলছিলেন যে আমাদের ব্যাংকিং খাতে তারল্যের সংকট সেটি এবং ডলারের প্রাইস, এতে গিয়ে আমাদের ইনভেস্টমেন্টে কী আঘাত আনছে বা ইনভেস্টমেন্টটা কোন জায়গায় গিয়ে থমকে যাচ্ছে বা গতি পাচ্ছে না কেন? ধন্যবাদ। দেখুন, ইনভেস্টমেন্ট বাড়াতে গেলে যেটা হয় যে মানে স্ট্রাকচারালি আমরা কিন্তু একটা আপনার যেটাকে বলি যে আমরা যে কনজারভেটিভ মুদ্রানীতি এবং মানে ভেরি কনজারভেটিভ মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসি দুটোতেই কিন্তু একসাথে আমরা ওই রাস্তায় হাঁটছি। সো কনজারভেটিভ মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসির ফার্স্ট রিয়াকশন হচ্ছে যে এটা আপনার গ্রোথ রেট কমিয়ে দেয়, গ্রোথ রেট কমিয়ে দিচ্ছে এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 3.5 যেটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে জিডিপি গ্রোথ রেট, এটার একটা মূল নিয়ামক হচ্ছে এই দুটো পলিসি। এখানে যেটা হয় যে গ্রোথ যদি আপনি মানে আপনার এই পলিসি টুলস দিয়ে যদি আপনি গ্রোথ রেট কমিয়ে দেন তখন এটা আপনি ইনভেস্টমেন্ট কমে যাবে। কারণ যেটা হয় যে ইনভেস্টমেন্টের আসলে আসে দুটো জায়গা থেকে, এক হচ্ছে রিইনভেস্টেড প্রফিটস, আর আমরা প্রাইভেট সেক্টর যা প্রফিট করে সারা বছরে মোটামুটি তার পুরোটাই রিইনভেস্টমেন্ট হয়। এখানে বাইরে থেকে অল্প কিছু আসে, এটা ব্যাংকিং সিস্টেমের থ্রুতে কিছুটা রিচ্যানেলড হয়। কিন্তু আপনি যদি ব্যাংকিং সিস্টেম থেকে যদি সরকার যখন বড় করা শুরু করে তখন ব্যাংকিং সিস্টেম থেকে ফ্লোটা কমে আসে। এফডিআইয়ের ব্যাপারটা আসলে যেহেতু আপনার বৈশ্বিক পরিস্থিতির এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য যে রাজনৈতিক আস্থার জায়গাটা থাকে, যে পলিটিক্যাল স্টেবিলিটি কিংবা ম্যাক্রো স্টেবিলিটি, এই জিনিসগুলো অনেক বড়ভাবে ফিচার করে। সো যেই কারণে সেটাও আসলে যতক্ষণ না আমরা একটা স্থিতিশীল পরিস্থিতিতে যাচ্ছি সেটা বড় হওয়ার সম্ভাবনা কম। কিন্তু আবার একই সাথে এটাও মনে রাখতে হবে, বাংলাদেশের মতন একটি ইকোনমিতে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু খুব রেলেভেন্ট কখনোই ছিল না। আপনি যদি হিস্টোরিক্যালি দেখেন আমাদের এটা 0.3 থেকে 0.7% লেভেলের উপরে আমার মনে পড়ে না কবে আমি এফডিআই দেখেছি। এখন যেটা 0.5-এ নেমে এসছে, আরও যে 0.5-এ যদি থেকে থাকে সেটা আসলে খুব খারাপ কিছু না, ভালো। কিন্তু আমাদের জন্য সেটা মূল ব্যাপারটা হচ্ছে যে দেখুন, দেশীয় কর্পোরেটদের প্রফিট যদি না থাকে তাহলে রিইনভেস্টমেন্টের ক্যাপাসিটি থাকবে না। এবং আমাদের জন্য একটু আগে যেটা বলছিলাম যে দেখুন, আমাদের তো ওয়ার্কিং ক্যাপিটাল যেহেতু সাপ্লাই কমে গেছে এবং ডিমান্ড নিড বেড়ে গেছে, ফলে যেটা হচ্ছে যে আমাদের এক্সিস্টিং যে ক্যাপিটাল আছে সেটা দিয়েই কিন্তু আসলে আমাদের যে এক্সিস্টিং ব্যবসাটা আছে সেটাকে সাপোর্ট করতে কিন্তু কষ্ট হচ্ছে না। আমি কি এখানে আরেকটি বিষয় একটু অ্যাড করতে পারি কিনা? আপনি ইনভেস্টমেন্ট সাপ্লাই যেটা আপনি বলছেন ব্যাংকিং চ্যানেলের ইনভেস্টমেন্ট এটি কমে গেছে, এটি কি আসলে কমে গেছে না? আমরা বিগত সময় দেখেছি বড় 3-4টি প্রতিষ্ঠান বা গ্রুপের কাছে ব্যাংকিং চ্যানেলের যত বড় বড় টাকা সেদিকে চলে গেছে এবং যারা প্রান্তিক লেভেলের বা ছোট স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রি যারা করেছে বা যারা ভালো উদ্যোক্তা, আমরা তাদেরকে বিভিন্ন সময় বলতে শুনেছি যে তারা টাকা পাচ্ছে না। হয়রাস আমরা দেখলাম যে আমরা যদি শ্বেতপত্র যে কমিটি যেটা করেছে তো যে রিপোর্ট দিয়েছে সেখানে দেখলাম যে কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান বা সাবেক সরকারের সংশ্লিষ্ট বিভিন্নভাবে যারা তারা বিশাল বিশাল অঙ্ক টাকা নিয়ে গিয়েছে ব্যাংক ব্যবস্থা থেকে। সেখানটাতে সেটির কোনো প্রভাব পড়েছে কিনা আমাদের ইন্ডাস্ট্রিতে? প্রভাবটা অন্য জায়গায় বলে আমি আগে আপনাকে আপনার এই যে প্রথম যে অ্যাজাম্পশনটা এখানে একটা জবাব বলে নিই। নাম্বারস কিন্তু তা বলে না। নাম্বারস কিন্তু দেখাচ্ছে যে আমাদের মেজরিটি অফ আওয়ার বরোয়িং ইজ অ্যাকচুয়ালি টু মিডিয়াম কর্পোরেটস। আপনি যদি এসএমই আলাদা করেন, এসএমই মোটামুটি 15 থেকে 20% লেভেলে আছে। আপনি যদি লার্জ কর্পোরেটস দেখেন সেই নাম্বারটা কিন্তু 10 থেকে 15% লেভেলে আছে এবং বাকি মাঝখানে যে পুরো লেয়ারটা এটা পুরোটাই কিন্তু মিডল কর্পোরেটস। এবং আপনি যদি অন্য যে ক্লাসিফিকেশনগুলো দেখায় যে আপনার ইন্ডাস্ট্রিয়াল গ্রুপস হিসাবে ইন্ডাস্ট্রিয়াল কিংবা মানে ইকোনমিক পারপাস হিসাবে লোনের হিসাবে দেখেন, এটার একটা বড় চাঙ্ক হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ে। শ্বেতপত্র কমিটি কোত্থেকে হিসাবটা করছেন এটা আমার কোনো ধারণা নেই। হ্যাঁ, দেয়ার আর সাম ভেরি লার্জ গ্রুপস উইচ হ্যাজ এমার্জড, এটা আমরা জানি। এখন ওইখান থেকে আপনার কত টাকা কি কোথায় কি হয়েছে, কার লোন কত টাকা ব্যাড, কত টাকা আসলে ট্রান্সফার হয়েছে, এই নাম্বারগুলো আমরা অনেক ধরনের স্টেটমেন্টস শুনেছি, কিন্তু অ্যাকচুয়াল নাম্বারস কি এটা বাংলাদেশ ব্যাংক এখনো পাবলিশ করেনি। কিন্তু বাস্তবতা তো আমরা দেখেছি যে ব্যাংকগুলোতে টাকা নেই, টাকা শূন্য হয়ে গেছে। একটু এই মানে দুই প্রবলেম আসলে একটু বোঝার চেষ্টা করি। আপনি যদি দেখুন যে এই যে টাকার সংকট, ডিপোজিটাররা উইথড্র করতে পারছেন না,
এগুলোর শুরু হচ্ছে, এগুলোর কিন্তু একটা কনসেন্ট্রেশন আছে। আপনি দেখবেন যে হাতে গোনা কয়েকটা ব্যাংকেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। আমি কিন্তু এটাকে কোনোভাবেই অ্যাক্রস দ্য বোর্ড ব্যাংকিং সিস্টেমের প্রবলেম এটা আমি বলতে একেবারেই রাজি না, এবং এটার পিছনে আমি স্পেসিফিক কতগুলো যুক্তিও বলি আপনাকে। দেখুন, এখন যেটা বেরিয়ে আসছে যে বাংলাদেশ ব্যাংকের যে ডিসেম্বর এবং মার্চে যে রিপোর্টগুলো পাচ্ছি আমরা, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে যত এনপিএল হয়েছে তার 71% কনসেন্ট্রেটেড অন 10টা ব্যাংকে। এবং বাংলাদেশ ব্যাংকে আরেকটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যাসেসমেন্ট বেরোয়, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 14টা ব্যাংকের আপনার ক্যাপিটাল শর্টফল আছে। মানে হচ্ছে যে ওই ব্যাংকগুলোতে আসলে এনপিএল এর পরিমাণ একটা বড় ইম্প্যাক্ট করছে। জনাব আশরাফ আহমেদ, আমরা সেই এনপিএল এর এই ইস্যুটাতে আমরা আসবো, ব্যাংকিং চ্যানেলে যে সমস্যা, তার আগে একটা ছোট্ট বিরতিতে যাব। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আবার ফিরবো অতিথির সাথে আলোচনায়। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবার ফিরছি আমাদের নির্ধারিত আলোচনায় বিজনেস টাইমসে। আমাদের সঙ্গে রয়েছেন দেশের ব্যবসা বাণিজ্যের বা ব্যবসায়ীদের অন্যতম সেরা প্রতিষ্ঠান বা সংগঠন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আশরাফ হোসেন। আশরাফ হোসেন, আমরা বলছিলাম, আপনি বলছিলেন যে ব্যাংকিং সেক্টরে নন পারফর্মিং লোন কোথায় এসে দাঁড়িয়েছে এবং কেন এই অবস্থাটা হলো, আপনি যদি আবার বলেন। ধন্যবাদ। দেখুন, যেটা হয়েছে আমাদের, আমি যদি কারেন্ট সিনারিওটা একটু ডেসক্রাইব করি আপনাকে, যে আমাদের টোটাল এনপিএল রেশিও হচ্ছে আমাদের টোটাল লোনের 20%-এর মতো নন পারফর্মিং লোন। এই যে 20% হলো, এটার এবং 20% যেটা হচ্ছে, এই 20%-এর মোটামুটি 70 থেকে 80% হচ্ছে কনসেন্ট্রেটেড অন 10 থেকে 12টা ব্যাংক, 15টা ব্যাংক। সো এই যে এই 14টা ব্যাংকের আসলে টোটাল মার্কেট শেয়ার হচ্ছে about 40% অফ দ্য মার্কেট। টোটাল লোনসের 40% এই 14টা ব্যাংক প্রোভাইড করে। বাকি যে 47টা ব্যাংক, এবং সেখানে কিন্তু এনপিএল এর প্রবলেমটা খুব একটা বড় না। কারণ খেয়াল করেন, দেখেন 20%-এর 80% যদি এই 14টা ব্যাংকে থাকে, তার মানে মাত্র বাকি যে 20% এনপিএল, টোটাল লোনের 4%, সেটা আপনার স্প্রেড আউট ওভার দ্য রিমেনিং 60% মার্কেট শেয়ার অফ 47 ব্যাংকস। ওইখানে কিন্তু আমি মনে করি না বড় কোনো সমস্যা আছে। কিন্তু এই যে এই সেগমেন্টটা, এই 14টা 15টা ব্যাংক, আমরা একটু আগে কথা বলছিলাম যে গ্রাহকরা টাকা তুলতে পারছেন না, করতে পারছেন না, তাদের জমানো টাকা নিজের টাকায় তুলতে পারছেন না। এই প্রবলেমটা কিন্তু মোটামুটি এই 14টা ব্যাংকের মধ্যেই কনসেন্ট্রেটেড, এবং সেটা অনেকটা ওভারকাম করেছে উইদিন দিস টাইম। কারেক্ট। ওভারকাম করতে গেলে এখন দেখুন, এখানে ইস্যুটা হচ্ছে যে এই ব্যাংকগুলোর, এই যে 14টা ব্যাংক বললাম, তার মধ্যে কিন্তু 4টা ব্যাংক হচ্ছে আপনার সরকারি ব্যাংক। এই সরকারি ব্যাংকগুলোতে আসলে ক্যাপিটাল থাকলো কি না থাকলো, তার থেকে মোর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সরকার পিছনে আছে কিনা এবং এটাতে লিকুইডিটি আছে কিনা। আমরা কিন্তু এই ব্যাংকগুলোতেও আপনার গ্রাহকদের টাকা তুলতে সমস্যা হয়েছে বলে শুনিনি। যে প্রবলেমগুলো আমরা শুনেছি সেগুলো মূলত মোস্টলি কয়েকটা চিহ্নিত একটি গ্রুপের কাছে, চিহ্নিত কতগুলো ব্যাংকের প্রবলেম। হ্যাঁ, সো এই যে এই সেগমেন্টের প্রবলেমটাকে আমরা পুরা সেক্টরের প্রবলেম বলাটা আমি মনে করি না উচিত কাজ হবে। কারণটা হলো, দেখুন যে এই নর্মাল কোর্স অফ বিজনেসে কি হবে, আপনি যদি এখান থেকে যদি সিস্টেমিক রিস্ক না হয়, তাহলে যেটা হবে যে এই ব্যাংকগুলো ধীরে ধীরে ছোট হয়ে আসবে এবং তাদের জায়গাটা অন্য যে ভালো ব্যাংকগুলো, ওয়েল ম্যানেজ ব্যাংক, তারা গ্র্যাজুয়ালি নিয়ে নিবে। আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে গত বছরে, এক বছরই যদি দেখেন আপনি, যে আমাদের লোকাল প্রেসে যেটাকে আমরা ফ্যান্টাস্টিক 5 বলা শুরু করেছি, 5টা ব্যাংক কিন্তু রেকর্ড প্রফিট করেছে। তাদের প্রফিট গ্রোথ 25 থেকে 70% লেভেলে ক্যাপিটাল মানে অ্যানুয়াল প্রফিট বেড়েছে। সো এই ব্যাংকগুলো ধীরে ধীরে আসলে এই যে দুর্বল ব্যাংকগুলোর যে মার্কেট শেয়ার, এদেরকেও ওভারকাম করতে পারবে। আমাদের আসলে এই যে এই ট্রানজিশনটা, এটাকে স্মুথ করাটা জরুরি। সো ছোট ব্যাংকের গ্রাহক যারা, তারা যাতে অন্য ব্যাংকগুলোতে সরে যেতে পারেন, বোথ ডিপোজিটার এবং বড়োয়ার, এই জিনিসটা এনশিওর করাটা আসলে খুব জরুরি একটা কাজ এই ট্রানজিশনটা করার জন্য। আচ্ছা, একটু আগে যেটা বলছিলাম আমি, যে দেখুন আমাদের একটা কর্পোরেট ব্যালেন্স শিটের উপর একটা বড় ধরনের চাপ পড়েছে, ব্যাংকিং ব্যালেন্স শিটেও এটার ইম্প্যাক্ট পড়ছে। আমরা এখন যে গত 3 মাসে যে হঠাৎ করে দেখলাম যে 10% থেকে 20% হলো, এটার কিন্তু একটা বড় কারণ কিন্তু আসলে এই যে কর্পোরেট সেক্টরে যে দুর্বলতাটা তৈরি হয়েছে, সেই কারণে। এফেক্টিভলি জিনিসটা এরকমভাবে কাজ করে যে দেখুন, যখন আপনার কর্পোরেটরা কি, এরাই তো ব্যাংকের বড়োয়ার, সো ওনারা যখন দুর্বল হয়ে পড়েন, তাদের আসলে ঋণ ফেরত দেওয়ার সক্ষমতা কমে যায়।
ঋণ ফেরত দেওয়ার সক্ষমতা কমে গেলে কুঋণ সৃষ্টি হয়, এনপিএল ক্রিয়েটেড হয়। এনপিএল ক্রিয়েট হলে ব্যাংকগুলোর ব্যালেন্স শিট এফেক্ট হয়, ব্যাংকগুলোর ক্যাপিটাল কমে যায়, ব্যাংকগুলো তখন আবার নতুন করে লোন দিতে পারে না। সো নতুন করে লোন দিতে না পারলে কি হয়, ইকোনমি আবার স্লো ডাউন করে, এটাতে আবার কর্পোরেটগুলো আরও দুর্বল হয়ে পড়ে এবং ইট বিকামস এ সাইকেল, ডাউনওয়ার্ড সাইকেল। এবং এটার একটা ক্লাসিক নাম আছে, সেটা হচ্ছে ইটস কল্ড টুইন ব্যালেন্স শিট প্রবলেম, যে কর্পোরেট এবং ব্যাংক ব্যালেন্স শিট দুইটাই যখন এফেক্টেড হয় তখন আসলে সেটা ইকোনমির জন্য খুব বড় একটা সংকট তৈরি করে। আপনি যেহেতু ব্যাংকের কথাই বলছিলেন, আমি একটু আসি সমসাময়িক ইস্যুতে। এখন সরকারের পক্ষ থেকে যে ব্যাংকগুলো দুর্বল, তার মধ্যে বিভিন্নমুখী কথা আমরা শুনতে পেরেছি। বিশেষ করে যদি সেন্ট্রাল ব্যাংকের যিনি গভর্নর, তিনি এক এক সময় এক একটি কথা বলছেন যে একীভূত করা হবে, মার্জার যেটাকে আমরা বলি। তো সেই ক্ষেত্রে এই যে 4-5টি দুর্বল, একেবারে দুর্বল ব্যাংক, সেগুলোকে একীভূত করে এর কি আসলে কোনো সুফল পাওয়া যাবে আপনি মনে করেন আমাদের ব্যাংকিং সেক্টরে? দেখুন, আমি যদি একটু ওনার মাননীয় গভর্নর সাহেবের স্টেটমেন্টের দিকে তাকাই গত 1-1.5 মাস ধরে, সেটা হচ্ছে যেটা স্পষ্টভাবে বাংলাদেশ ব্যাংক বলে দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে যে এই ব্যাংকগুলোকে ন্যাশনালাইজ করা হবে, ন্যাশনালাইজ করে একীভূত করা হবে এবং তারপরে সরকার এটা ডিসাইড করবে ন্যাশনালাইজ করার পর এটা কী করবে। তারা কি এটা মার্কেটে ফ্লোট করে সরকারের বেসরকারি ব্যাংকে আবার পরিণত করবেন কি করবেন না, সেটা পরের ব্যাপার। এটা করলে আমি মনে করি যে অ্যাটলিস্ট কন্টাজিয়ন বলি যেটা আমরা, যে সিস্টেমিক রিস্ক, সেখান থেকে পার পাওয়া যাবে। আমি মনে করি যে এটা মোটেই খারাপ একটা আইডিয়া না, এটা ভালো আইডিয়া, উত্তরণের একটি পথ, ভালো পথে এগোচ্ছে হয়তো। কিন্তু যেই জিনিসটা মাথায় রাখতে হবে যে শুধু যদি ন্যাশনালাইজ করে বসে থাকেন তাহলে কোনো কাজই হবে না। কিন্তু আমরা কিন্তু এর আগে এরকম মার্জারের যে এক্সাম্পল আমরা দেখেছি তা কিন্তু খুব সুখকর হয়নি। দেখুন, ফোর্সড মার্জার এই জিনিসগুলো আমি মনে করি একদমই ভুল একটা স্ট্র্যাটেজি। কিন্তু আপনি যদি ন্যাশনালাইজ করেন কিংবা সরকার যদি এই ব্যাংকগুলোর কন্ট্রোল নেয় এবং তারপরে যদি এই ব্যাংকগুলোকে রিস্ট্রাকচার করা হয় কিংবা কিছু একটা, এটা হোয়াটএভার, এটা হয় আপনার অ্যাসেট ট্রান্সফার করে কিংবা শেয়ারহোল্ডার লস নিয়ে অথবা রিক্যাপিটালাইজ করে, অনেকগুলো স্ট্র্যাটেজি আছে। যে কোনো একটাতেই যদি আপনি যান, যেখান থেকে এটা আপনি একটা রিকভার করতে পারবেন ব্যাংকিং সিস্টেমে এফেক্ট না করে, সেটাতেই আসলে কাজ হবে। কিন্তু যেই জিনিসটা আমি বলার চেষ্টা করছি, দেখুন আপনি যদি ন্যাশনালাইজ করে আর তারপর আর কিছু না করেন, মানে তাহলে কি হবে, তাহলে আমাদের ন্যাশনালাইজ ব্যাংক 4টার জায়গায় 14টা হবে এবং আমাদের এই লস আরও বাড়তেই থাকবে। সেই পথে নিশ্চয়ই হয়তো সরকার সেগুলো বিবেচনা করে হাঁটবে। আমি আরেকটি বিষয় আপনার কাছে আসতে চাই জনাব আশরাফ, সেটি হলো আপনি বলছিলেন যে বাস্তবায়ন সক্ষমতা, সুশাসনের কথা বলছিলেন। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে বাজেট, আপনি যেটা বলছিলেন যে বাজেট যত বড়ই দেয়া হোক, সেটি যদি বাস্তবায়ন না হয় এবং সেক্ষেত্রে যদি সরকার রাজস্ব সেখান থেকে না পায়, তাহলে সরকারের নির্ভরতা ব্যাংকের উপরেই বাড়বে। তো আমরা সেই জায়গাতে দেখলাম দীর্ঘদিন ধরে আপনাদের চেম্বারের পক্ষ থেকে বিভিন্ন যারা দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ে কাজ করেন, তারা এনবিআরকে একটু ঢেলে সাজানোর কথা বলছিলেন বিভিন্ন সময়। তো আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার এসে এনবিআরের বাস্তবায়ন নীতি বিভাগকে আলাদা করার একটু উদ্যোগ নিয়েছে, কিন্তু সেখানটাতে আবার বেঁকে বসেছেন কর্মকর্তা কর্মচারীরা। আপনারা এটাকে কিভাবে দেখছেন? ফার্স্ট অফ অল, আমি মনে করি যে এনবিআরের সংস্কার যে কোনো সংস্কারের মতনই দরকার, কিন্তু একটু স্পেসিফিক্যালি বলি যে পলিসি ইউনিটটা আলাদা করা দরকার। এই দাবি আমরা বহুদিন ধরে করে আসছি। পলিসি ইউনিটটা আলাদা করা দরকার কেন? কারণটা হচ্ছে যে আপনার তাহলে আমাদের যে ট্যাক্স পলিসি, সেটাকে আমরা আমাদের ইকোনমিক পলিসির সাথে অ্যালাইন করে আমরা এক্সিকিউট করতে পারবো, যাতে আমরা বিভিন্ন জায়গায় ট্যাক্স কমিয়ে কিংবা ট্যাক্স ছাড় দিয়ে অথবা ট্যাক্স বাড়িয়ে এমন একটা সিচুয়েশন তৈরি করতে পারি যাতে আমাদের ভবিষ্যতে ট্যাক্স আর্নিংস বাড়ে। এখন এই কাজটা করার প্রসেসটার মধ্যে আমাদের জন্য কিন্তু আর কিছু আসে যায় না। সরকার পলিসি ডিপার্টমেন্ট এনবিআর এর ভিতরে রাখবেন কি আইআরডিতে রাখবেন নাকি ট্যারিফ কমিশনের কাছে নিয়ে যাবেন, এটা কিন্তু আমাদের জন্য মানে আমরা যারা এন্ড ইউজ বেনিফিশিয়ারি তাদের জন্য খুব রেলেভেন্ট কিছু না। আপনি যদি কারেন্ট এনবিআর এর ইস্যুটা দেখেন, এখানে ইস্যুটা হচ্ছে এটা মোটামুটি আপনার ইন্টার ক্যাডার রাইভালরির ইস্যু। কারণ আপনি একবার ট্যাক্স ক্যাডারকে একই সাথে পলিসি ইউনিট, কিন্তু আপনি ট্যাক্স ক্যাডারের বাইরে ট্যাক্সের অভিজ্ঞতা নেই, এই ডিপ নলেজ নেই, কাউকে দিয়ে কাজ করানো যাবে কিনা এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু আপনি যদি এই ইস্যুটা যদি আপনি রিজলভ না করেন, তাহলে কিন্তু আপনি যে ট্যাক্স ক্যাডারে যারা সার্ভিসে যারা কাজ করছেন, যারা 25-30 বছর ধরে একটা ক্যারিয়ার পাথে চিন্তা করছেন, তাদেরকে যদি আপনি সংক্ষুব্ধ করে তোলেন,
তখন কিন্তু ব্যাপারটা অন্য একটা ইস্যু হয়ে যায়। না, আমরা এটার সাথে আলটিমেট পলিসি অবজেক্টিভের কোনো সম্পর্ক নেই। না, আমরা তো দেখলাম যে সরকারের পক্ষ থেকে আপনি যেটি বলছিলেন নীতি বিভাগ আলাদা এবং বাস্তবায়নটা আলাদা, সেই করতে গিয়ে এবং সরকার কিন্তু বলেছে, আমি যেটা দেখলাম যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে নীতি এবং বাস্তবায়ন এখানে কারো যে ক্যাডারে সে সেই ক্যাডারেই থাকবে, কারণ এক্সপেরিয়েন্স না থাকলে আপনার তাকে এখানে ওখানে এনে তো লাভ নাই। কিন্তু আমরা দেখলাম যে সরকার যখন বাজেটের শেষ পর্যায়ে যখন আহরণের, তখন দেখলাম তারা আন্দোলন করছে, কলম বিরতি করছে। আবার এখন নতুন করে আবারও দেখছি তারা আন্দোলন করছে, তারা বেঁকে বসেছেন। এটি কি আসলে আমাদের যে সরকারি চাকুরি বিধি বা কর্মকর্তা কর্মচারীদের, সেটি কতখানি যৌক্তিক বলে মনে করেন আসলে? দেখুন, চাকুরি বিধি অনুসারে তো করতে পারার কথা না, কিন্তু তারা করতে বাধ্য হচ্ছেন কেন, এটা তো আসলে বুঝতে হবে। এই যে তাদের যে দাবি দাওয়া যেগুলো আছে, তার মধ্যে অনেক কিছু আছে যেগুলো আসলে অত্যন্ত স্বাভাবিক, এবং এইটাকে আসলে এই আন্দোলন পর্যায়ে নিয়ে যাওয়াটা আমি মনে করি একেবারেই অযাচিত। এটা আসলে আরো অনেক আগে এটা রিজলভ করা প্রয়োজন ছিল। এটা তো আসলে দক্ষতার ব্যাপার। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনা শেষের পর্যায়ে চলে এসেছি। আমরা নিশ্চয়ই আজকের আলোচনার মধ্য দিয়ে অনেকগুলো বিষয় উঠে এসছে। ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আশরাফ আহমেদ বেশ কয়েকটি বিষয় খুব সূক্ষ্মভাবে তুলে ধরেছেন। বিশেষ করে আমাদের আর্থিক খাতের যে দুর্বলতার জায়গাটা, আমাদের ব্যাংকিং খাত এবং আমাদের বিনিয়োগ এবং আমাদের যারা বাস্তবায়নের সাথে আছেন, বাজেট বাস্তবায়ন, সেই বিষয়গুলোতে যে পরামর্শগুলো আজকের আলোচনায় উঠে এসছে, সেগুলো নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে বিবেচনা করবেন, হয়তো সরকার সেগুলোকে কার্যকর করারও দিকে এগোবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি। তার আগে জানিয়ে রাখছি যে প্রতি সপ্তাহে শনি থেকে বৃহস্পতি প্রতিদিন দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত বিজনেস টাইমস প্রচারিত হয়। আপনাদের সবাইকে অনুষ্ঠানটি দেখবার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।